কয়েক ঘন্টার মধ্যেই জানা যাবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফল। প্রথমবারের মতো সরকার গঠনের সম্ভাবনা জাগিয়েছে বিজেপি, জয় দাবি করছে তৃণমূলও। তামিলনাড়ুতে নায়ক থালাপতির দল টিভিকের চমক, কেরালায় এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন জোট, আসামে হ্যাট্রিক জয়ের পথে বিজেপি। হরমুজে আটকে পড়া জাহাজ উদ্ধারে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম ঘোষণা, এ মিশন যুদ্ধবিরতির লঙ্ঘন বলছে ইরান। ওয়াশিংটনের পাল্টা শান্তি প্রস্তাবকে অযৌক্তিক আখ্যা। দর্শক, আন্তর্জাতিক সব খবর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো বিস্তারিত। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের সম্ভাবনা জাগিয়েছে বিজেপি। সবশেষ তথ্য মতে 190টির বেশি আসনে এগিয়ে দলটি। সরকার গঠনের ম্যাজিক ফিগার 148। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও এগিয়ে 90টিতে। জয়ের ব্যাপারে আশাবাদী দুই পক্ষই। এদিকে রাজ্যের বিভিন্ন স্থানে এরই মধ্যে উদযাপন শুরু করেছে গেরুয়া শিবির। এখনো আসেনি আনুষ্ঠানিক ঘোষণা, কিন্তু চলছে উৎসব। গেরুয়া রঙের ছড়াছড়ি পুরো পশ্চিমবঙ্গে। সর্বশেষ তথ্যানুযায়ী 293টির মধ্যে 170টিরও বেশি আসনে এগিয়ে বিজেপি। ক্ষমতাসীন তৃণমূল লিড করছে অন্তত 90টি আসনে। তবে এইসব আসনে এখনো আরো কয়েক রাউন্ডের ভোট গণনা বাকি। সকালে ভোট গণনা প্রদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি, সেই প্রত্যাশাই ব্যক্ত করেন তিনি। सरकार भाजपा कर रहा है, ये मान के चलिए। आप लोग का जो चल रहा था, जो इनिशियल ट्रेंड रहा है 135 प्लस बीजेपी, 100 अप्रोक्स टीम्स। ये भवानीपुर का मैं 9-10 राउंड से आप देख लेना, मैं पूरा संभाल के आगे चला जाऊंगा। এদিকে ভোট গণনার মাঝেই জরুরি বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভিডিও বার্তায় কাউন্টিং এজেন্ট ও তৃণমূল নেতাকর্মীদের ভোটিং এলাকা ত্যাগ না করার অনুরোধ করেছেন তিনি। কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি। জোড়াফুল না পদ্মফুল, কার পতাকা উঠবে পশ্চিমবঙ্গে তা জানা যাবে আর কয়েক ঘন্টা পরই। অনিক রহমান, যমুনা নিউজ। এদিকে তামিলনাড়ুতে চমক দেখাচ্ছে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় থালাপতির দল টিভিকে। ভোট গণনার সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী তার দল টিভিকে এগিয়ে আছে 105টি আসনে। দ্বিতীয় অবস্থানে রাজ্যের ক্ষমতাসীন ডিএমকে এগিয়ে 73 আসনে। 57 আসনে এগিয়ে থেকে 3 নম্বর অবস্থানে এডিএমকে। এদিকে কেরালায় এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন জোট, 90 আসনে এগিয়ে তারা। বিপরীতে ক্ষমতাসীন বামপন্থী দল এলডিএফ এগিয়ে 35টিতে। আসামে অবশ্য হ্যাট্রিক জয়ের পথেই এগোচ্ছে বিজেপি। এখন পর্যন্ত 99 আসনে লিড তাদের। সরকার গঠনের দরকার 64তে জয়। Rolling. Well, celebrations have started already outside the TVK main headquarters. Here you can see. হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজ উদ্ধারে প্রজেক্ট ফ্রিডম শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 15,000 সেনা ও শতাধিক এয়ারক্রাফট মোতায়েন করা হবে এই মিশনে। তবে কিভাবে এই অভিযান পরিচালিত হবে তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি। যুক্তরাষ্ট্র ও হরমুজ প্রণালীতে হস্তক্ষেপের চেষ্টা করলে তা সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান।
আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক সংস্থা IMOর তথ্য অনুযায়ী হরমুজ প্রণালীতে আটকে আছে 2000 জাহাজ। এর মধ্যে তেল ও গ্যাসের ট্যাঙ্কার, বাল্ক ক্যারিয়ার, কার্গো, এমনকি পর্যটকবাহী জাহাজও রয়েছে। এসব নৌযানে অবরুদ্ধ অবস্থায় প্রায় 20,000 নাবিক। কোনোভাবেই যখন হরমুজ প্রণালী ঘিরে অচলাবস্থা দূর হচ্ছে না, তখন নতুন নেভাল মিশনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম দিয়েছেন প্রজেক্ট ফ্রিডম। ট্রাম্পের দাবি, বিভিন্ন দেশ স্বাধীনভাবে বাণিজ্যিক জাহাজ পরিচালনায় নিরাপত্তা চেয়ে অনুরোধ করেছে তার কাছে। যদিও কোন কোন দেশ জানাননি ট্রাম্প। হরমুজে কিভাবে এই মিশন পরিচালিত হবে তাও খোলাসা করেননি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রজেক্ট ফ্রিডম পরিচালনায় সহায়তা করবে তাদের বাহিনী। এই মিশনে মোতায়েন করা হবে 15,000 সেনা ও শতাধিক এয়ারক্রাফট। তবে হরমুজ ঘিরে এই মিশনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান। দেশটির শীর্ষ আইন প্রণেতা ইব্রাহিম আজিজির হুঁশিয়ারি, প্রণালীতে যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। বিপুল সংখ্যক ড্রোন ও মিসাইলের ভান্ডার এবং সোয়ার্ম অ্যাটাকে পারদর্শী ইরানের বিপরীতে যুক্তরাষ্ট্র এমন ঝুঁকিপূর্ণ মিশন শুরু করলে নতুন সংঘাতের শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরানের 14 দফা প্রস্তাবের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র, যা পর্যালোচনা করছে তেহরান। তবে মার্কিন পাল্টা প্রস্তাবকে অযৌক্তিক আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তার দাবি, আবারও অতিরিক্ত দাবি করছে ওয়াশিংটন। প্রস্তাব পাল্টা প্রস্তাব। টেনিসের মতো এক কোর্ট থেকে অপর কোর্টে পাস হচ্ছে বল, কিন্তু আসছে না ফলাফল। যুক্তরাষ্ট্র ইরানের অনড় অবস্থানে এখনও অনিশ্চিত মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া। এবার ইরানের পাঠানো 14 দফা প্রস্তাবের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে পাঠিয়েছে তেহরানের কাছে। ওয়াশিংটনের পাল্টা প্রস্তাব পর্যালোচনার কথা জানিয়েছে মোস্তফা খামেনি প্রশাসন। তবে মার্কিন দাবি দাওয়াকে অতিরিক্ত এবং অযৌক্তিক আখ্যা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই মুহূর্তে বিস্তারিত বলতে চাই না, কারণ প্রস্তাবটি নিয়ে পর্যালোচনা চলছে। তবে আপনারা নিশ্চয়ই ভাবতে পারছেন, অতিরিক্ত এবং অযৌক্তিক দাবির অভ্যাস ত্যাগ করা যুক্তরাষ্ট্রের জন্য সহজ নয়। আমরা এমন একটি পক্ষের মুখোমুখি যারা বারবার অবস্থান বদলায় এবং এমন ইস্যু তোলে যা কূটনৈতিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। ইরানের 14 দফা পর্যালোচনার আগে অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন নতুন প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবার তিনি বলেন, ইরানের সাথে শান্তি আলোচনা ইতিবাচক পথে এগুচ্ছে। অবশ্য এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। ডরথি তাসরিন, যমুনা নিউজ। হরমুজ প্রণালীতে হামলার শিকার আরও একটি ট্যাঙ্কার। সোমবার মেরিটাইম সিকিউরিটি অর্গানাইজেশন জানিয়েছে অজ্ঞাত বস্তু আঘাত হানে ট্যাঙ্কারটিতে। তবে এখনও ট্যাঙ্কারটির নাম প্রকাশ করা হয়নি। জানা যায়নি হামলার ক্ষয়ক্ষতির তথ্য। ইরান যুদ্ধের জেরে গত 2 মাসে হরমুজ প্রণালীতে আটক প্রায় 2000 জাহাজ। এছাড়া এই জলপথে হামলার শিকার হয়েছে অন্তত 19টি নৌযান। এদিকে হরমুজে আটকা পড়া জাহাজ উদ্ধারে বিশেষ মিশন শুরুর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তাদের এই অভিযানে অংশ নেবে দেশটির সামরিক বাহিনীর 15,000 সদস্য। দর্শক, সংবাদের শুরুতেই জানিয়েছিলাম পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের খবরাখবর। সেই খবরাখবরের সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। তিনি ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সুকান্ত, আপনার কাছ থেকে বেশ কয়েকটি তথ্য ইতিমধ্যে জানতে চাই। সেটি হচ্ছে যে বেশিরভাগ আসনেই তো বিজেপির এগিয়ে থাকার খবর আমরা পাচ্ছি। বিভিন্ন জায়গায় তারা উৎসবও শুরু করিয়ে দিয়েছে। বিজেপি কি তাহলে জয়ের পথে রয়েছে সেটি বলা যায় ইতিমধ্যে? একেবারেই হ্যাঁ, বলে রাখি যে 194টি আসনে জয়ী এগিয়ে রয়েছেন এবং ইতিমধ্যে বিজেপি 3টি আসন জয় করেছে। তৃণমূল সেখানে 89টি আসনে এগিয়ে রয়েছে, 1টি আসন জয় করেছে। এছাড়া কংগ্রেস 2টি আসনে এগিয়ে রয়েছে, এজেইউপি 2টি আসন এবং সিপিএম 1টি আসনে এগিয়ে রয়েছে। এই হচ্ছে কিছুক্ষণ আগের যে তথ্য নির্বাচন কমিশন সূত্রে, সেটা আমরা দেখলাম। কিন্তু
গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যে গেরুয়া আবিরে কিন্তু যে আবির খেলা, যে অসময়ে হোলি, সেই উৎসব পালন হচ্ছে। দীর্ঘ 15 বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শাসনকাল, তার প্রায় অবসান ঘটতে চলেছে বলা যায়। তার কারণ এখনো পর্যন্ত যে ধরনের রেজাল্ট, ফলাফল, জয়ের পরিমাণ আসছে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ থেকে, বিভিন্ন জেলা থেকে, তাতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাবে বিজেপি, এমনটাই কিন্তু রাজনৈতিক মহলের ধারণা। তবে এই যে মমতা সরকারের যে হঠাৎ এই যে পতন, বা এই যে এর পেছনে 7টি কারণ রয়েছে, তার মধ্যে মূলত যে এসআইআর এ বাদ যাওয়া প্রায় 58 লক্ষ মৃত ভোটার, সেটা যেমন রয়েছে, সরকার শাসক দলের পক্ষে সেই ভোটগুলি পড়তো। এছাড়া 21 লক্ষ বিচারাধীন যে ভোটার রয়েছে, তাদের ভোট এবার পড়েনি। তার সঙ্গে রয়েছে আরো জ্বলন্ত কয়েকটি ইস্যু। সেটাই তো জানাচ্ছিলেন সুকান্ত। আরেকটি বিষয় একটু জানাবেন, যে আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার মাধ্যমে, ভবানীপুরের ফলাফলের কি অবস্থা? সেখানে মমতা না শুভেন্দু, কার অবস্থান কোথায় এবং কে আসলে এগিয়ে রয়েছে ভবানীপুরে? সেখানকার তথ্য কি রয়েছে আপনার কাছে? দেখুন, ভবানীপুরে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। প্রথম পর্যায়ে যে ছিল, অর্থাৎ প্রথম পর্যায়ে মমতার সঙ্গে শুভেন্দু অধিকারীর যে তারতম্যটা ছিল, সেইটা কিন্তু অনেকটা বেড়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভবানীপুরে এগিয়ে আছে। শুভেন্দু অধিকারী দুপুরে এসেছিলেন, কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও আসেন ভবানীপুরে, তার যেখানে গণনা হচ্ছে সেখানে পরিদর্শন করেন। কিন্তু সবটা ঘিরে একটা যে ধোঁয়াশা রয়েছে, যে বিজেপি যে আসন সংখ্যা এখনো পর্যন্ত জয়ের ব্যবধান রেখেছে, সবকটিতেই কিন্তু বিজেপি জিতবে, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করেছেন। সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ সুকান্ত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মার্কিন নৌবাহিনীর নজর এড়িয়ে ইরানের আরও একটি সুপার ট্যাঙ্কার ঢুকে পড়েছে ইন্দোনেশিয়ার লম্বক প্রণালীতে। তেল পরিবহন পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাঙ্কার ট্র্যাকার্স জানিয়েছে, ডেরিয়া নামের জাহাজটি এখন রিয়াও দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, গত এপ্রিলের মাঝামাঝি সময়ে ভারতে প্রায় 18,88,000 ব্যারেল অপরিশোধিত তেল পৌঁছে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল ট্যাঙ্কারটি। সংস্থাটির তথ্য অনুযায়ী এপ্রিল জুড়ে ইরান থেকে অপরিশোধিত তেল নিয়ে যাত্রা শুরু করেছিল প্রায় 25টি ট্যাঙ্কার। এর মধ্যে 7টিকে মার্কিন নৌবাহিনী বাধ্য করে ইরানের বন্দরে ফিরিয়ে নিতে। আরও 2টি জাহাজ আটক করা হয়, তবে বাকিগুলো সফলভাবে পৌঁছে যায় নির্ধারিত গন্তব্যে। হরমুজ প্রণালীর পরিস্থিতি আর যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না বলে জানিয়েছে ইরান। দেশটির ডেপুটি স্পিকার আলী নিগজাদের দাবি, যুক্তরাষ্ট্রের হরমুজ খোলার সব চেষ্টা ব্যর্থ হয়েছে। এটা নিশ্চিত যে হরমুজ প্রণালী নিয়ে আমাদের অবস্থান থেকে পিছু হটব না। এটি আর যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না। শত্রুপক্ষ অসহায় হয়ে পড়েছিল। বন্ধ হয়ে যাওয়া প্রণালী পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েও তা করতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। নিশ্চিত থাকুন, তার অবরোধের লক্ষ্য অর্জিত হবে না। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে একাধিক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিভিন্ন এলাকায় ভাঙচুর, ধাওয়া পাল্টা ধাওয়া এবং পাল্টাপাল্টি অভিযোগ ঘিরে উত্তপ্ত রয়েছে পরিস্থিতি। কলকাতার জগদীশচন্দ্র বোস কলেজের সামনে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ভেতরে তৃণমূল সমর্থকেরা অবস্থান করলেও বাইরে লাঠি হাতে বিজেপি কর্মীরা জড়ো হন। পরে ভাঙচুরের ঘটনাও হয়। সাখাওয়াত মেমোরিয়ালের সামনেও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। অন্যদিকে কল্যাণীর মুরাতিপুরে তৃণমূল পার্টি অফিস ভাঙচুর ও চুরুলিয়ায় তৃণমূল অফিসে আগুন দেওয়ার অভিযোগ করে দলটি। এছাড়া ব্যারাকপুরের বীজপুরে তৃণমূল প্রার্থীর উপর হামলা এবং গণনা কেন্দ্র ঘিরে উত্তেজনার ঘটনাও ঘটে। পাল্টাপাল্টি ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া ইউক্রেন। রোববার রাশিয়ায় ভয়াবহ হামলায় ইউক্রেনের নিহত হয়েছে অন্তত 10 জন, আহত 76। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাতভর 269টি ড্রোন নিক্ষেপ করেছে মস্কো, কিন্তু সেগুলোর মধ্যে 249টি ভূপাতিত করা হয়েছে। 15টি স্থানে 19টি সরাসরি ড্রোন হামলা এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নিশ্চিত করেছে তারা। অন্যদিকে একই সময়ে রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইউক্রেন অন্তত 334টি ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে উত্তর পশ্চিমের লেনিনগ্রাদ অঞ্চলকে ব্যাপকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার 2টি বন্দরে হামলায় 3টি রুশ তেল ট্যাঙ্কার, একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ এবং একটি টহল নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করতে F-35 এবং F-15IA এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার পরিকল্পনার কথা নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমি দুটি নীতিতে বিশ্বাস করি, শক্তিশালীকরণ ও স্বনির্ভরতা। আমাদের সমর ভাণ্ডারে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান F-35 এবং F-15IA এর দুটি স্কোয়াড্রন যুক্ত করেছি। এগুলো ইসরায়েলের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী ও অপ্রতিরোধ করে তুলবে। এর ফলে আমাদের পাইলটরা ইরানের আকাশসীমার যে কোনো প্রান্তে পৌঁছাতে সক্ষম হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর অস্থিরতার বড় মাসুল দিচ্ছেন অভিবাসী শ্রমিকরা। জীবন জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমানো এসব মানুষের স্বপ্ন গড়ে ওঠে পরিবারকে ঘিরে, কিন্তু সংঘাতের আগুনে মুহূর্তেই ভেঙে যাচ্ছে সেই স্বপ্ন। শুধু প্রাণহানিই নয়, যুদ্ধের প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহ, নিত্যপণ্যের বাজার দর এবং দক্ষিণ এশিয়ার লাখো শ্রমিক নির্ভর পরিবারের ভবিষ্যতের উপরও। একটু বেশি আয়, পরিবারের মুখে একটু বেশি স্বস্তির হাসি, এই আশাতেই প্রতি বছর মধ্যপ্রাচ্যে পাড়ি জমান লাখো মানুষ। কিন্তু সেই স্বপ্নের যাত্রা অনেক সময় থেমে যায় যুদ্ধ, অনিশ্চয়তা আর মৃত্যুর নির্মম বাস্তবতায়। উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক অন্যতম বড় চালিকা শক্তি অভিবাসী শ্রমিকরা। এশিয়া ও আফ্রিকার দরিদ্র দেশগুলো থেকে আসা লাখ লাখ শ্রমিক তীব্র গরম আর ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন তেলক্ষেত্র, নির্মাণ খাত সহ নানা ঝুঁকিপূর্ণ পেশায়। পরিবারের জন্য অর্থ পাঠাতে গিয়ে বছরের পর বছর প্রিয়জনদের কাছ থেকে দূরে থাকতে হয় তাদের। 6 বছরের ছেলেকে জীবনে মাত্র একবার দেখেছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। প্রায় 15 বছর সৌদি আরবে শ্রমিকের কাজ করে পরিবারের জন্য টাকা পাঠিয়েছেন তিনি। স্বপ্ন ছিল এবছর দেশে ফিরে জমানো টাকায় একটা বড় বাড়ি বানাবেন আর সময় কাটাবেন সন্তানের সঙ্গে। কিন্তু সেই স্বপ্ন থেমে গেছে এক ক্ষেপণাস্ত্র হামলায়। মার্চের শুরুতে শ্রমিক ক্যাম্পে হামলায় গুরুতর দগ্ধ হন মামুন। দেশে ফেরেন কফিনে শুয়ে। যুদ্ধের আগুনে প্রাণ হারানো মধ্যপ্রাচ্যের 2 ডজনেরও বেশি বিদেশি শ্রমিকের একজন তিনি। সেই ফ্যামিলির গার্জেন ছিল, তার টাকা দিয়ে তার স্ত্রী, সন্তান, বাবা মা, ছোট ভাই লেখাপড়া করতো, ছোট 2টা বোন আছে, ওরা লেখাপড়া করতো। ভাইয়ের মাত্র সফলতাটা একটু সুখ দেখা শুরু হয়েছিল। যদি ভাই এই আর কয়েকটা বছর থাকতেন তাহলে দেশে চলে আসতেন। আমার পুত্রের একটা আবৃত্তি আছে, খামার দেশে একটা খামার করবো, এটা মাটির সবই। মধ্যপ্রাচ্যে শ্রমিক অধিকার সংগঠনগুলোর দাবি, চলমান সংঘাতে উপসাগরীয় অঞ্চলে অন্তত 24 জন বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। অনেকেই হামলার সময় নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগও পাননি। এতে তাদের উপর নির্ভরশীল পরিবারগুলো পড়েছে চরম অনিশ্চয়তায়। তবে যুদ্ধের প্রভাব শুধু প্রাণহানিতে সীমাবদ্ধ নয়। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে তেল গ্যাস সরবরাহ, অনেককে হারাতে হচ্ছে কর্মসংস্থান। অনিশ্চয়তার মাঝেও অবশ্য দেশে ফিরতে চান না শ্রমিকরা, কারণ দেশে ফেরা মানেই বেকারত্ব, আরেক অনিশ্চিত ভবিষ্যৎ। আমি জানি চোখের পলকেই এখানে একজন মারা যেতে পারে, তবু এখানেই আছি। ফিলিপাইনে আমরা এত বেতন পাবো না, দেশে ফিরলেও সেখানে কেমন জীবন পাবো তার কোনো নিশ্চয়তা নেই। বেঁচে থাকার লড়াইয়ে যুদ্ধক্ষেত্রই হয়ে উঠেছে প্রবাসী শ্রমিকদের একমাত্র ভরসা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে সন্ত্রাসবাদ রুখতে সাফল্য পেয়েছে চীন সরকার। একসময় চীনের সীমান্ত এলাকা শিনজিয়াংয়ে সন্ত্রাসী তৎপরতা থাকলেও সরকারের কঠোর আইনি ও প্রতিরোধ ব্যবস্থায় স্পর্শকাতর এই অঞ্চলকে এখন অনেকটাই নিরাপদ করেছে। ফলে বছর বছর বাড়ছে স্থানীয় পর্যটকের সংখ্যা। চীনের উত্তর পশ্চিমাংশের প্রাদেশিক স্তরের স্বায়ত্তশাসিত অঞ্চল। এটি চীনের বৃহত্তম প্রশাসনিক বিভাগ এবং সারা বিশ্বের মধ্যে 8ম বৃহত্তম বিভাগ। আয়তন 16 লাখ বর্গ কিলোমিটারেরও বেশি, যা উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল নামেও পরিচিত। উইঘুর, ম্যান্ডারিন, কাজাখ ও মঙ্গোলীয় সহ এখানে 43টি ভাষা ব্যবহার হয়। জনসংখ্যা প্রায় 2.5 কোটি, যার মধ্যে 1 কোটির বেশি উইঘুর মুসলিম। এছাড়াও আছে হান চাইনিজ, কাজাখ, কিরগিজ ও মঙ্গোলীয় জাতিগোষ্ঠী। এটি পৃথিবীর একমাত্র অঞ্চল যেটি 8টি দেশের সাথে সীমান্ত ভাগ করে। দেশগুলো হলো কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, মঙ্গোলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ভারত ও রাশিয়া। ভৌগোলিক কারণেই অঞ্চলটি সংবেদনশীল, আছে অপরিসীম কৌশলগত গুরুত্ব।
সীমান্ত এলাকা বলেই এই অঞ্চল বিশেষভাবে স্পর্শকাতর। 1990 থেকে 2016 সালের মধ্যে হাজারো সন্ত্রাসী হামলায় হতাহত হয়েছে বহু মানুষ। বিশেষ করে রাজধানী উরুমচিতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, হামলা ও দাঙ্গা উল্লেখ করার মতো। 2009 সালে উরুমচি দাঙ্গায় প্রায় 200 জনের প্রাণহানি হয়। হামলার ধরনও নানা রকম। বাসে বোমা হামলা, জনসমাগমে গাড়ি চালিয়ে দেয়া, ছুরি দিয়ে নির্বিচার আক্রমণ, ধর্মীয় নেতাদের হত্যা এবং সরকারি স্থাপনায় হামলা। সন্ত্রাসবাদ মোকাবেলায় সিকিউরিটি ফার্স্ট মডেল চালু করে চীন। সংবিধান ও আইনের ভিত্তিতে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করে। এসব আইনের মধ্যে রয়েছে সন্ত্রাস বিরোধী আইন, ফৌজদারি আইন এবং ধর্মীয় বিষয়ক বিধিমালা। 2014 সালের পর থেকে 1588টি সন্ত্রাসী গোষ্ঠী ভেঙে দেওয়া হয়েছে। 12,950 জন গ্রেফতার এবং বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করেছে শিনজিয়াংয়ের অ্যান্টি টেরোরিজম বিভাগ। এই অঞ্চল খুবই সংবেদনশীল। আমরা এই অঞ্চলকে সকলের জন্য নিরাপদ করতে ও শান্তিপূর্ণ করতে কাজ করছি। শুধু সন্ত্রাস দমন নয়, প্রতিরোধেও জোর দেয় দেশটির সরকার। বিশেষ করে কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসে নেওয়া হয় নানা পদক্ষেপ। স্থাপন করে শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে ভাষা ও আইন শিক্ষা, পেশাগত দক্ষতা এবং চরমপন্থা বিরোধী শিক্ষা দেয়া হয়। আহমেদ রেজা, যমুনা নিউজ, শিনজিয়াং। নেদারল্যান্ডসের একটি প্রমোত্তরিতে বিরল হান্টা ভাইরাসে সংক্রমিত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত আরও 3 জন। তাদের মধ্যে থেকে এক ব্রিটিশ নাগরিককে আইসিইউতে নেওয়া হয়েছে। আর্জেন্টিনা থেকে পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দেগামী এমভি হন্ডিয়াস ক্রুজ শিপে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সর্বপ্রথম এক ডাচ নাগরিকের মধ্যে হান্টা ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা যায়। পরে 70 বছর বয়সী সেই ব্যক্তির স্ত্রীও অসুস্থ হয়ে মারা যান। নিহত তৃতীয় ব্যক্তি প্রমোত্তরিতেই মৃত্যুবরণ করেন। জাহাজটিতে 150 মতো পর্যটক ছিলেন। বর্তমানে কেপ ভার্দে উপকূলে নোঙররত অবস্থায় রয়েছে প্রমোত্তরিটি। অসুস্থ যাত্রীদের নামতে দেয়নি দেশটির কর্তৃপক্ষ। মূলত ইঁদুরবাহিত একটি রোগ হান্টা ভাইরাস। ইঁদুর অথবা ইঁদুরের মূত্র কিংবা লালার সরাসরি সংস্পর্শে এলে এতে সংক্রমিত হওয়ার শঙ্কা থাকে। কলম্বিয়ায় এক প্রদর্শনী চলাকালে ব্রেক ফেল করে দর্শকদের উপর আছড়ে পড়ে একটি মনস্টার ট্রাক। এ সময় নিহত হয়েছে 2 জন। রোববার কাউকা প্রদেশের পোপেয়ানে এই ঘটনা হয়। এ সময় আহত হয়েছে অন্তত 37 জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে বিশাল মনস্টার ট্রাকটি একটি বাধা অতিক্রম করার সময় ব্রেক করতে ব্যর্থ হয়, যার ফলে যানটি রাস্তার একপাশে সরে গিয়ে দর্শকদের উপর আছড়ে পড়ে। পোপোয়ান শহরের একজন কর্মকর্তা জানিয়েছেন নিহতদের মধ্যে ছিল 10 বছর বয়সী এক শিশুও। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।